আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে এগুলো সবই মুখস্থ, ঠিক আছে? কী কী পড়বা জাস্ট একটু বলে দিব, তুমি করবা। আর একটা শুধু ম্যাথ আছে তোমার, ওই কত এনার্জি খরচ হচ্ছে বা কত এনার্জি থাকতেছে, এটার একটা ম্যাথ আছে। ওই ম্যাথটা একটা আছে, আর হচ্ছে এগুলো সবই তোমার মুখস্থ, ঠিক আছে? মানুষের রক্তের পিস। আচ্ছা, আমাদের দেহের রক্ত রক্ত হচ্ছে একটা উৎকৃষ্ট বাফার দ্রবণ। আমাদের রক্ত একটা উৎকৃষ্ট বাফার দ্রবণ, ঠিক আছে? তাহলে রক্তের মধ্যে অনেক ধরনের বাফার আছে। এর মধ্যে মেন বাফার হচ্ছে আমাদের বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার, ঠিক আছে? বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার, এটা রক্তের পিএইচ হচ্ছে 7.4 এবং রক্তের পিএইচের রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45-এর কাছাকাছি, ঠিক আছে? এবং রক্ত সামান্য ধরনের ক্ষারীয়, রক্ত সামান্য ক্ষারীয় বর্ণের হয়ে থাকে। আচ্ছা, রক্তের স্বাভাবিক পিএইচ থেকে 0.1 পিএইচ ইউনিট পরিবর্তন সীমার মধ্যে থাকলে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে ঘটে, ঠিক আছে? মানে রক্তের যত পিএইচ এখান থেকে যদি সেটা 0.1 কম বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কোনো কারণে 0.5-এর বেশি কম বেশি হয়ে যায় তাহলে আমাদের জীবন সংকটাপন্ন হয়, ঠিক আছে? তবে বিভিন্ন কারণে রক্তের পিএইচ 7 থেকে 7.8-এর মধ্যে হয়ে থাকে। আচ্ছা, তাহলে মানুষের রক্তের পিএইচের মান 7.45-এর বেশি হলে এই অবস্থাকে বলা হয় অ্যালকালোসিস, ঠিক আছে? অ্যালকালোসিস বলা হচ্ছে। এবং অধিক অ্যালকালোসিস অবস্থায় রোগীর মৃত্যু ঘটতে পারে। এবং যদি 7-এর কম হয়, এবং রক্তের মান যদি 7-এর কম হয় তাহলে এটাকে বলা হয় অ্যাসিডোসিস। তাহলে যদি 7.45-এর বেশি হয় আর যদি 7-এর কম হয়, 7.45 বেশি হলে এটাকে বলা হবে অ্যালকালোসিস, আর 7-এর যদি কম হয় তাকে বলা হবে অ্যাসিডোসিস, ঠিক আছে? অ্যাসিডোসিসের কারণে স্নায়ুতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং মানুষ অচেতন হয়ে যায় বা তাদের জ্ঞান হারায়। মানুষের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। মানুষের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাফার সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? তার মানুষের রক্তের পিএইচ বাফার। আমাদের শরীরে অনেক ধরনের বাফার আছে। এর মধ্যে প্রধান বাফারগুলোর মধ্যে বাইকার্বনেট বাফার আছে, ফসফেট বাফার আছে, আর প্রোটিন বাফার আছে। এই তিনটা বাফার আমাদের রক্তের পিএইচটা মেনটেন করে থাকে, ঠিক আছে? তাহলে রক্তে বাইকার্বনেট বাফার সিস্টেম আছে। তারপরে হচ্ছে কি একটা বাইকার্বনেট বাফার। ওই বাইকার্বনেট বাফার কীভাবে কাজ করে সেটাই বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের রক্তে কোন বাফার কাজ করে? বাইকার্বনেট বাফার, ঠিক আছে? বাইকার্বনেট বাফারটা কীভাবে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে কার্বনিক অ্যাসিড আর বাইকার্বনেট দিয়ে, ঠিক আছে? এই CO3 মাইনাস আর কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হচ্ছে আমাদের রক্তের বাফার। এই বাফারের মাধ্যমে আমাদের রক্তের পিএইচটা মেনটেন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, রক্তের প্লাজমা তরলে বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা প্রায় 24 মিলিমোল, ঠিক আছে? এটা হয়ে থাকে রক্তে বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা হচ্ছে 24 মিলিমোল পার লিটার। রক্তে ক্ষার জাতীয় খাদ্যরস যুক্ত হওয়া। এখন রক্তরসে বাইকার্বনেট বাফারের ক্রিয়া কৌশল কীভাবে বাইকার্বনেট বাফার ক্রিয়া করে সেটা তো তোমাকে আমি আগেই বলছি, ঠিক আছে? যদি এখানে কোনো একটা অ্যাসিড আসে, মানে মনে করো হাইড্রোজেন প্লাস আসলো, তাহলে কী হবে? এটা এর সঙ্গে যুক্ত হবে, যুক্ত কী তৈরি করবে? কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কিন্তু এই অ্যাসিডটা আমাদের পানিতে দ্রবীভূত হবে না, ঠিক আছে? এই অ্যাসিডটা পানিতে দ্রবীভূত হবে না, এই জন্য আমাদের হাইড্রোজেন আয়নটাকে সে প্রশমিত করবে। আর যদি OH আসে তাহলে এটা কার সঙ্গে বিক্রিয়া করবে? OH যদি আসে তাহলে এটা ভেঙে যে হাইড্রোজেন প্লাস থাকে, ওই হাইড্রোজেন প্লাসের সঙ্গে OH বিক্রিয়া করে পানি তৈরি করবে, ঠিক আছে? পানি তৈরি করবে, এইভাবে কাজ করবে। আচ্ছা, কৃষি উৎপাদনে পিএইচের গুরুত্ব। আচ্ছা, কৃষিকাজ করার জন্য উর্বর মাটির পিএইচ সাধারণত 6 থেকে 7-এর মধ্যে থাকতে হয়, ঠিক আছে? পিএইচের মান যদি কখনো 3-এর চেয়ে কম হয় তাহলে সেই মাটিটা অম্লীয় হয়ে যায় এবং গাছগুলো মারা যায়, ঠিক আছে? এবং মাটিতে আমরা অম্লধর্মী মাটিতে মানে কোনো মাটি যদি অম্লধর্মী হয়ে যায়, কোনো মাটির পিএইচ যদি কমে যায়, সেই পিএইচ বাড়ানোর জন্য আমরা কী দিই? আমরা ক্যালসিয়াম অক্সাইড দিই, ডলোমাইট দিই, ঠিক আছে? ডলোমাইট মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট।
এগুলো দিই, ঠিক আছে। গুঁড়া দেওয়ার পর ওই মাটির পিএইচ আমরা বাড়াই। তো মাটির পিএইচ কমে গেলে বাড়াই কি দিয়ে? ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে ডলোমাইট, ঠিক আছে। আবার মাটির পিএইচ যদি বেড়ে যায় তাহলে সেটা আমরা কী দিয়ে কমাবো? সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এইগুলো দিই, ঠিক আছে, জিপসাম টিপসাম এই গুঁড়াগুলো দিয়ে আমরা মাটির পিএইচটা কমাবো। আচ্ছা, আবার ক্ষারীয় মাটির বেলায় মাটির পিএইচ 9.5-এর উপরে হলে সেই মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে মাটির জীবাণু বৃদ্ধির সহায়ক পিএইচ, মাটিতে যে অণুজীব বাড়বে তার সহায়ক পিএইচ কত? 6.6 থেকে 7.3 পর্যন্ত, ঠিক আছে। এই মাটিতে সবচেয়ে বেশি আমাদের অণুজীবগুলো বেড়ে থাকে। সুতরাং কৃষি জমিতে মাটির পিএইচ এর বিস্তার কৃষিকাজের অবস্থা ভেদে 3 থেকে 9.5-এর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে যদি আমরা চুন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি বাইকার্বনেট যেমন লাইমস্টোন, ক্যালসিয়াম কার্বনেটকে বলে লাইমস্টোন, ডলোমাইট এগুলো ব্যবহার করি। অপরদিকে ক্ষারীয় মাটি মানে মাটির পিএইচ কমানোর জন্য আমরা কী ব্যবহার করি? তাহলে এটা এমসিকিউতে আসে যে মাটির পিএইচ বাড়ানোর জন্য আমরা কী দিই আর মাটির পিএইচ কমানোর জন্য আমরা কী দিই। বাড়ানোর জন্য দিই ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, ডলোমাইট এগুলো। আর কমানোর জন্য কী দিই? কমানোর জন্য দিয়ে হচ্ছে আমরা পটাশিয়াম নাইট্রেট দিই, অ্যামোনিয়াম নাইট্রেট দিই, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে থাকি। রসায়ন শিল্পে পিএইচের গুরুত্ব আর দরকার নেই। আচ্ছা, মৃৎশিল্পে কাদামাটির পিএইচ সাধারণত 6 থেকে 6.5-এর মধ্যে থাকে এবং চামড়া বা ট্যানিং শিল্প, ট্যানিং মানে হচ্ছে চামড়া, চামড়া শিল্পে পিএইচ কত থাকে? 4 থেকে 4.5-এর মধ্যে, এটা একটু মনে রাখবো। এখন আসলে টয়লেট্রিজ। বয়স্ক লোকের ত্বকের পিএইচের মান সাধারণত কত হয়ে থাকে? 4 থেকে 5.5 পরিসরে থাকে, ঠিক আছে। তবে 1 থেকে 2 মাসের শিশুর কোলের ত্বকের পিএইচ থাকে 6.5 থেকে 5.5, ঠিক আছে। এবং অধিকাংশ বয়স্ক লোকের মুখমণ্ডল ও দেহ ত্বকের পিএইচ থাকে হচ্ছে 4.7 থেকে 5.75 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমাদের যে ওই গায়ে দেওয়া বিভিন্ন সাবান টাবান এগুলো এই পিএইচটা মেনটেন করে করতে হবে, ঠিক আছে। তাহলে এখন কোন সাবানের কত পিএইচ সেটা আমরা দেখব। এই জিনিসগুলো এমসিকিউতে আসে। তাহলে ত্বকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে ত্বকের পিএইচ কত? 4 থেকে 5.5-এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ, সি, ই, সবুজ চা ইত্যাদি ভূমিকা রাখে। গোসল করা সাবানের পিএইচ কত থাকে? 7 থেকে 8। শ্যাম্পুর পিএইচ থাকে 5 থেকে 7। ফেস ওয়াশের পিএইচ থাকে 6 থেকে 8। টুথপেস্টের পিএইচ থাকে 8, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে। তারপরে কি? ওষুধ শিল্প। আচ্ছা, আমাদের আমাদের ত্বকের বিভিন্ন আমাদের শরীর থেকে তো বিভিন্ন বর্জ্য পদার্থ বের হয়, তাহলে কোন বর্জ্য পদার্থের পিএইচ কত সেটা একটু মনে রাখতে হবে। চোখের পানির পিএইচ কত? 6.6 থেকে 7.6। মুখের লালার পিএইচ কত? 6.2 থেকে 7.6। মাতৃদুগ্ধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9। প্রস্রাবের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8। রক্তের পিএইচ হচ্ছে 7.4, ঠিক আছে। এগুলো একটু। তারপরে আমাদের ক্ষুদ্রান্তের পিএইচ কত? 7.4 থেকে 8। তারপরে আমাদের হচ্ছে পাকস্থলীর পিএইচ কত? 1.5 থেকে 3.45, ঠিক আছে। অ্যান্টিসেপটিক যে মাউথ ওয়াশ আছে সেটার পিএইচ কত? 5.5। ভর ও শক্তির নিত্যতা সূত্র। আচ্ছা, এখন আসো ভর আর শক্তির নিত্যতা কী জিনিস। আচ্ছা, আমরা পড়বো মানে মেনলি আমাদের এখান থেকে একটা যদি ম্যাথ আসে তাহলে ওই বন্ধন তাপ কত বা বিক্রিয়া তাপ কত, ঠিক আছে। বিক্রিয়া তাপ কত এই জিনিসটা লাগবে। বিক্রিয়া তাপটা আমরা বের করা শিখবো, আর এখান থেকে তেমন কিছু লাগবে, ঠিক আছে। এই ছকটা তুমি মুখস্থ করো। আর দু একটা যে জিনিস আছে ওগুলো তুমি একটু বাসায় মুখস্থ করে নিলে অত ইম্পর্টেন্ট না। হেসে আর লেবু সেই সূত্রটা একটু বলে দেবেন। আচ্ছা,
ওকে। এখন আসো ভর ও শক্তির নিত্যতা সূত্র। সূত্রটা কি? শক্তি, ভর শক্তি নিত্যতা মানে কি? মানে ভর আর শক্তি একে অপরের সাথে রূপান্তরিত হয়, কিন্তু এটা কেউ কখনো কমে যায় না। ঠিক আছে, শক্তিও পৃথিবীতে নির্দিষ্ট, ভরও পৃথিবীতে নির্দিষ্ট। এরা একটা আরেকটার কাছে শুধু রূপান্তরিত হয়, কিন্তু কখনো শেষ হয়ে যায় না। তাহলে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, কিন্তু কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। শক্তি ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, শক্তিকে শুধু রূপান্তর করা যায়। ঠিক আছে, এখন তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া ও তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? তাপোৎপাদীতে কী হচ্ছে? আমাদের যে মনে করো আমরা দুইটা উৎপাদ ব্যবহার করছি, ঠিক আছে, দুইটা উৎপাদ, এই দুইটা মনে করো উৎপাদ থেকে মানে দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ তৈরি হয়েছে। তাহলে এটা আমাদের তাপোৎপাদী বিক্রিয়া যদি হয়, তাহলে এই দুটা বিক্রিয়ক কী তৈরি করতেছে? আমাদের তাপ তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে তাপ তৈরি করতেছে। তার মানে কি, এখানে এদের যে পরিমাণ ভর ছিল, এই ভরটা কমে যায়, এই ভরটা আমাদের তাপে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলা হয়েছে যে আমাদের ভরটা তাপে পরিবর্তন হয় আর তাপটা ভরে পরিবর্তন হয়, কিন্তু এরা কখনোই শেষ হয়ে যায় না, বা এরা কখনো তৈরিও হয় না, শেষও মানে একবারে শেষও হয়ে যায় না। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভর শক্তি নিত্যতা। আচ্ছা, এনথালপি কী জিনিস? এনথালপি কী জিনিস? এনথালপি হচ্ছে ডেলিস, ঠিক আছে, বা এইচ বা ডেলিস, এটাকে বলা হচ্ছে এনথালপি। এটা কি জিনিস? স্থির চাপে কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ইউ, তুমি পদার্থতে পড়ে থাকবে, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ, এর সাথে সিস্টেমের চাপ ও আয়তনের গুণফল পিভি শক্তি যোগ করলে যে মোট শক্তি হয় তাকে সিস্টেমের এনথালপি বলা হয়। ঠিক আছে, তাই এনথালপি এইচ কি? এইচ হচ্ছে আমাদের সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি, একটা সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি, এটার সঙ্গে আমরা যদি চাপ আর আয়তন গুণ করি, ঠিক আছে, গুণ করে এটা যদি যোগ করি, তাহলে মোট যে শক্তি হয় তাকে বলা হচ্ছে এনথালপি। ঠিক আছে, আচ্ছা, এখন আসো বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপটা কি? বিক্রিয়া তাপ হচ্ছে উৎপাদের তাপ বিয়োগ হচ্ছে বিক্রিয়কের তাপ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বিক্রিয়া তাপ। তা বিক্রিয়া তাপ কি? উৎপাদ থেকে যে তাপ আমরা পাই বিয়োগ বিক্রিয়ক থেকে আমরা যে তাপ পাই। ঠিক আছে, বিক্রিয়কের গঠন তাপ। তাহলে উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ, এটাকে বলা হচ্ছে বিক্রিয়া তাপ। তাহলে ডেলিস বিক্রিয়া তাপ সমান কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। ঠিক আছে, এটা যোগের প্রমাণ গঠন তাপ। প্রমাণ গঠন তাপ বলতে প্রমাণ অবস্থায়, প্রমাণ গঠন তাপ মানে কি? প্রমাণ গঠন তাপ মানে হচ্ছে প্রমাণ অবস্থায় উপাদান মৌল থেকে এক মোল যৌগ গঠনকালে এনথালপির পরিবর্তনকে বলা হয় প্রমাণ গঠন তাপ। ঠিক আছে, মানে এক মোল যৌগ তৈরি করতে, এক মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে যে পরিমাণ আমাদের তাপ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে প্রমাণ গঠন তাপ। ঠিক আছে, আর দহন তাপ। দহন তাপটা কি? দহন তাপটা হচ্ছে স্থির তাপমাত্রায় এক মোল পরিমাণ যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে, মানে দহন তাপকে মানে অক্সিজেন উপস্থিতিতে একটা পদার্থকে সম্পূর্ণরূপে পোড়ালে যে পরিমাণ শক্তি নির্গত হয় বা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে দহন তাপ। ঠিক আছে, তাহলে আমি কার্বনকে পুরোপুরি অক্সিজেন দিয়ে পুরালাম, পরে কার্বন ডাইঅক্সাইড পালাম, এখানে টোটাল কতটুকু শক্তি তৈরি হলো সেটাকে বলা হচ্ছে দহন তাপ। ঠিক আছে, আর এখন আসলে ঊর্ধ্বপাতন তাপ। ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে? ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে যে সকল পদার্থ ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, তাহলে কোনো একটা পদার্থকে, এক মোল পরিমাণ পদার্থকে আমরা যদি কঠিন থেকে গ্যাসে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন তাপ। ঠিক আছে, তাহলে কার্বনের ঊর্ধ্বপাতিত তাপ কত? প্লাস এত। পটাশিয়ামের ঊর্ধ্বপাতিত তাপ হচ্ছে কত? প্লাস 90। ঠিক আছে, তারপর কি? গলন তাপ। গলন তাপ মানে কি? এক মোল কঠিন পদার্থ এর গলনাঙ্কে যে পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয় তাকে বলা হচ্ছে গলন তাপ। ঠিক আছে, তাহলে পানি সলিড ছিল, সেখান থেকে সে তরলে পরিণত হয়, কত তাপ লাগবে? প্লাস 6 কিলো জুল।
ঠিক আছে। বাষ্পীকরণ তাপ মানে পানি থেকে আমি বাষ্পে পরিণত করবো, করতে যে পরিমাণ তাপ পাবো তাই বাষ্পীকরণ তাপ বলবো। ঠিক আছে, এই জিনিসগুলো রিডিং করে নিই। দ্রবণ তাপ, দ্রবণ তাপটা কী জিনিস? দ্রবণ তাপটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবককে এক মোল দ্রবকে দ্রবীভূত করে যদি দ্রবণ প্রস্তুত করা হয় এবং তাতে যদি আরও দ্রাবক যোগ করেও তাপীয় অবস্থার কোনো পরিবর্তন ঘটানো না যায়, তবে ওই দ্রবণে প্রস্তুত করতে তাপের যে পরিবর্তন ঘটে তাকে দ্রবণ তাপ বলা হয়। ঠিক আছে, মানে একটা দ্রবণ সমসত্ব মিশ্রণে প্রস্তুত করতে যে পরিমাণ তাপের দরকার হয় বা তাপ হারায় তাকে বলা হচ্ছে দ্রবণ তাপ। ঠিক আছে, মানে তুমি দেখবে যে মনে করো 1 গ্লাস পানি আছে, পানির মধ্যে তুমি যদি গ্লুকোজ দাও দেখবে যে পানির তাপমাত্রা কমে যাবে। তো ওই 1 গ্লাস সমসত্ব পানি মানে পুরা পানির সঙ্গে মিশে থাকবে। ঠিক আছে, একবার কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে, মিশে থাকতে ওই রকম একটা দ্রবণ তৈরি করতে যে পরিমাণ তাপ শোষিত হবে বা তৈরি হবে তাকে বলা হচ্ছে দ্রবণ তাপ। ঠিক আছে, এটাই প্রশমন তাপ। প্রশমন তাপ কি? প্রশমন তাপ হচ্ছে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপ তৈরি হবে তাকে বলা হচ্ছে প্রশমন তাপ। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে যে পরিমাণ 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপ তৈরি হবে তাকে বলা হবে প্রশমন তাপ। এই মানগুলো কিন্তু সবগুলো মুখস্থ করবে টিকের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন সবল অ্যাসিড, সব তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান প্রায় সমান -57.34 কিলোজুল। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো যে সব তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে আমাদের প্রশমন তাপ বা 1 মোল পানি তৈরি করতে আমাদের 57 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে কি অ্যাসিড বা ক্ষার যে কোনো একটি দুর্বল হলে প্রশমন তাপের মান 57 থেকে কম হয়। ঠিক আছে, বা 57 থেকে বেশি হয়। যেমন হচ্ছে দুর্বল অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে যদি আমরা একটা সবল ক্ষার যোগ করি তাহলে প্রশমন তাপ প্রায় এত কিলোজুল হ্রাস পাবে। হ্রাস পায় কত হবে? -55 কিলোজুল। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে কি দুর্বল হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সঙ্গে সবল এটা যদি যোগ করি তাহলে কী হবে? অনেক সময় প্রশমন তাপটা বাড়তে পারে, যেটা -57 ছিল সেটা বেড়ে -68 হয়ে গেল। তাহলে এখানে আমরা প্রশমন তাপের মান বেড়ে গেল। তাহলে আমাদের যদি দুটাই সবল অ্যাসিড ক্ষার হয়, ঠিক আছে, তাহলে একটা ধরে নিব সেটা আমাদের -57 হবে, 57.34 কিলোজুলই হবে। কিন্তু যদি একটা অ্যাসিড যদি দুর্বল বা একটা ক্ষার দুর্বল হয় তাহলে বাড়তেও পারে কমতেও পারে, সেটা মুখস্থ। তাহলে এই কয়টা আমাদের মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই সিএল এর সঙ্গে এটা তীব্র তীব্র বিক্রিয়া করে 57 তীব্র তীব্র বিক্রিয়া করলে 57। তাই লাগবে হচ্ছে এই তিনটা, যে দুর্বলের সঙ্গে সবল বিক্রিয়া করে কোনটা কত তাপ হচ্ছে এই তিনটা লাগবে। আচ্ছা এখন তুমি ক্লাস 9-10-এ এই বিক্রিয়া তাপগুলো বের করে শিখেছো। ঠিক আছে, এর থেকে সেখানে ওই একই সিস্টেমে আমরা বিক্রিয়া তাপ বের করবো। আর কীভাবে বলবো দেখো, বন্ধন শক্তির সাহায্যে বিক্রিয়া তাপ নিয়ে না আমরা বিক্রিয়া তাপ, তাহলে বিক্রিয়া তাপ ডেল ইজ ইকুয়াল টু কি বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন তাপ মাইনাস উৎপাদের মোট বন্ধন বিয়োজন তাপ। এখানে কিন্তু বিক্রিয়ক মাইনাস উৎপাদ, ঠিক আছে, উৎপাদ মাইনাস বিক্রিয়ক কিন্তু না। তাহলে এখানে আমাদের বিক্রিয়া তাপ যদি আমরা বের করতে চাই তাহলে বিক্রিয়ক মাইনাস উৎপাদ। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তাহলে আমাদের বিক্রিয়া তাপ ডেল ইজ ইকুয়াল টু হবে বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন তাপ মাইনাস উৎপাদের মোট বন্ধন গঠন তাপ। ঠিক আছে, এই তাহলে এটা কীভাবে করবো? এই জিনিসটা আমাদের মুখস্থ থাকতে হবে যে কার গঠন তাপ কত। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে 435, হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে 564, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন হচ্ছে 433, হাইড্রোজেন ব্রোমিন 466। এগুলো দেওয়া থাকবে, জাস্ট একটু মুখস্থ করে নিবা এবং এগুলো দেওয়া থাকবে। এখন আমরা দুই একটা বের করব। ঠিক আছে,
কিন্তু এগুলো কখনোই আসেনি। হ্যাঁ, তোমাকে দু একটা আমি করাচ্ছি। ধরে না এই বিক্রিয়াটা করি আমরা, এটা -1300 কিলোজুল আমরা তাপ তৈরি করবো, ঠিক আছে। কী বলছে এখানে দেখো, প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি এর গঠন এনথালপি যথাক্রমে -এত -এত 25°C তাপমাত্রায় তরল ইথানলের দহন বিক্রিয়া এনথালপি হচ্ছে -এত, ঠিক আছে। তার মানে ΔH এর মান কিন্তু আমরা পাইছি -এত, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী বের করতে হবে, তরল ইথানলের গঠন এনথালপি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তরল যে ইথানল তার গঠন এনথালপি আমাদের বের করতে হবে। তাহলে এটা তো খুবই সহজ। প্রথমে আগে সমীকরণটা আমাদের মোল সংখ্যাটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে, যে কোনটা কত মোল আছে। মানে আমরা প্রথমে আগে সমতা করে নেব, দুই পাশে সমতা করে নিলাম। সমতা করে নেওয়ার পর আমাদের আমাদের ইথানলের গঠনটা বের করতে হবে। তাহলে ইথানলের তাপটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি ΔH = কি, বিক্রয়ক মাইনাস উৎপাদ। ঠিক আছে, বিক্রয়ক মাইনাস উৎপাদ। তাহলে বিক্রয়কে কী আছে, এটা আছে, তাহলে এটা ধরে নিলাম আমরা x, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের x দেওয়া নেই, +3 অক্সিজেনের কত, আচ্ছা, অক্সিজেন যেহেতু গ্যাস, ঠিক আছে, সেই জন্য অক্সিজেনেরটা আমাদের 0 হবে, গ্যাসের বলে আমরা কাউন্ট করবো না, ঠিক আছে। আচ্ছা, এটা ΔHটা তুমি বিক্রয়ক মাইনাস উৎপাদ যদি দাও বা উৎপাদ মাইনাস বিক্রয়ক যেটাই দাও, প্লাস বা মাইনাস এইভাবে একটা হিসাব আসবে, ঠিক আছে। এখন তুমি যদি বিক্রিয়ক মাইনাস উৎপাদ দাও তাহলে প্লাসে আসবে, যদি উৎপাদ মাইনাস বিক্রয়ক দাও তাহলে মাইনাসে আসবে, ঠিক আছে। তুমি যেটা করবে, তাহলে ওটা আমি একটা x ধরে নিলাম। আর আমাদের তাহলে গঠন তাপ কত দেওয়া আছে, অক্সিজেনের তো নেই, কার্বন ডাইঅক্সাইড আর পানি, এই দুটো গঠন তাপ দেওয়া আছে। তাহলে অক্সিজেনেরটা আমাদের 0, ঠিক আছে, অক্সিজেনটা 0 গেল। মাইনাস কত, 2 অণু, এই পাশে কি ছিল, 2 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কত দেওয়া আছে, +0.5 প্লাস কয় অণু, 3 অণু পানি। তাহলে পানি কতগুলো হবে, 3 অণু 286, এভাবে। তাহলে এটা আমাদের ΔH তো আমাদের আগে দেওয়া ছিল, তাই না, -1366.9 এত কিলোজুল। তাহলে এখান থেকে আমাদের হিসাব করে এক্সের মানটা বের করে আনতে হবে, বুঝতে পারছো। তাহলে -1366.9 কত, এক্স প্লাস 0 মাইনাস, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস তাহলে কত, এটা গুণ দিয়ে যেটা হবে, এটা গুণ দিয়ে যেটা হবে, এটা সামনে মাইনাস, ঠিক আছে। এই করে এক্সের মানটা আমরা বের করে আনবো, মাইনাস এই সহজ। এগুলো ওইভাবে ভাঙতেও হবে না, তোমাদের 19 যে ভাঙি করতে হয়েছে না, ভাঙতেও হবে না, বড় বড় ম্যাথ। এই তো শেষ। আচ্ছা, এখন হেসের সূত্র আর হচ্ছে ল্যাভোইসির সূত্র, ঠিক আছে। বিজ্ঞানী হেস আর ল্যাভোইসিয়ে দুইটা সূত্র দিছে, এবং সূত্রগুলো আমরা একটু জানবো যে কোনটা ল্যাভোইসির সূত্র এবং কোনটা হেসের সূত্র।
আচ্ছা, ল্যাভোইসিয়ার সূত্র, বিজ্ঞানী ল্যাভোইসি কি বলছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে ওই বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হলেও ওই একই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে। ঠিক আছে, শুধু চিহ্ন বিপরীত হয়। তাহলে তিনি বলছেন কি, এই বিক্রিয়াটাতে যে পরিমাণ আমাদের তাপের পরিবর্তন হয়েছে, বিক্রিয়াটা যদি আমি উল্টা দিকে নিয়ে যেতাম সেম পরিমাণ তাপের পরিবর্তন হতো, জাস্ট এখানে প্লাস হতো, ওখানে মাইনাস হলে এখানে প্লাস হতো। এটাকে বলা হয় ল্যাভোইসিয়ার সূত্র। ঠিক আছে, তাহলে ল্যাভোইসিয়ে বলছেন কি, তিনি বলছেন যে একটা বিক্রিয়া সামনের দিক থেকে হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা খরচ হয়, বিক্রিয়াটা যদি উল্টা দিক থেকে হয় একই পরিমাণ শক্তি উৎপন্ন বা খরচ হবে, খালি চিহ্নটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখন আসলে হেজের সূত্র। হেজ কি বলছে যে একটা বিক্রিয়া আমরা যদি কয়েকটা ধাপে করি তাহলে ওই সবগুলো ধাপের যে এনথালপির চেঞ্জ মোট এনথালপির চেঞ্জের সমান হবে। ঠিক আছে, মানে কি দেখো, যদি কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির বা একই থাকে, তবে সে বিক্রিয়াটি এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন প্রতি ক্ষেত্রেই এনথালপি সমান থাকবে। ঠিক আছে, মানে মনে করো একটা বিক্রিয়া আমি করলাম কি 10 থেকে আমি ডাইরেক্ট আনলাম হচ্ছে 5-এ। এখন এই বিক্রিয়া তুমি 2 ধাপে আনি, 10 থেকে 8-এ আনলাম, 8 থেকে আমি 5-এ আনলাম। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমাদের এনথালপি চেঞ্জ সেম হবে। ঠিক আছে, তিনি এটা বুঝেছেন যে একটা বিক্রিয়ার প্রথমটা আর শেষটা যদি ঠিক থাকে তাহলে এই বিক্রিয়াটা যত ধাপেই হোক না কেন এনথালপি চেঞ্জ আমাদের সেমই থাকবে। ঠিক আছে, তিনি এটা বলছেন। যেমন দেখো, কার্বন ডাইঅক্সাইড আর আমাদের অক্সিজেন মিলে একবারে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, কার্বন অক্সিজেন কার্বন তৈরি করছি, ডেলিজ কত -393। এখন এই কার্বন ডাইঅক্সাইড কার্বনের সঙ্গে হাফ অক্সিজেন যোগ করে কার্বন মনোক্সাইড তৈরি করছি, কার্বন মনোক্সাইডের সঙ্গে আবার হাফ অক্সিজেন যোগ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি। এই যে দুইটা বের হলো, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে এটা সমান হবে। ঠিক আছে, এই জিনিসই তিনি বলছেন। হ্যাঁ, যে আমাদের একটা বিক্রিয়া যদি আমি সরাসরি করি বা যদি আমি ভেঙে করি তাহলেও যে পরিমাণ শক্তি তৈরি হবে শক্তির মানটি একই হবে। এই শেষ, তোমার এই অধ্যায় আর কিছু লাগবে।